তো ইন্ট্রো ছাড়া এই মুহূর্তে বড় যে খবর সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং একটু ব্যাখ্যা আকারে গোটা বিষয়টা জানাবো যে যোগ্য বঞ্চিত প্রার্থীদের কতটুকু আশা থাকলো এবং সেক্ষেত্রে 32 মামলায় কি হতে পারে, কেন সরানো হলো মান্তা সাহেবের এজলাস এবং সেই সাথে ডিভিশনের রায় কি হতে পারে, কেন বলছি 4 দিনেই মামলা নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে এবং যোগ্যদের প্রত্যাশা কতটা বাড়লো, বঞ্চিতদের 2150টা সিট কী করে কনফার্ম হলো, এগুলো বলার আগে আপনাদের একদম শুরুতেই যেটা জানাই, এপ্রিল মাসে কিন্তু ডিভিশন বেঞ্চে মহামান্য হাইকোর্টের নিষ্পত্তি হতে চলেছে 32,000 চাকরি বাতিল মামলা। না, এমনটা অবজারভেশন এমনি এমনি আসেনি, কারণ প্রিভিয়াস বেশ কিছু জিনিস আমাদের সামনে রয়েছে যেগুলো থেকে অনুমান করাই যে এই মামলাটা নিষ্পত্তি এপ্রিল মাসে হতে চলেছে এবং দেখাবো যে 4 দিনেও কেন নিষ্পত্তি হবে সেটারও তথ্য দিয়ে আপনাদের দেখাবো এবং কতটা যোগ্য বঞ্চিতদের আশা এখানে আছে সেটাও আপনাদের জানাবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক গোটা ভিডিওটা। প্রথম কথায় আসি যে অনেকেই ভাবছেন যে বিচারপতি মান্তা সাহেবের এজলাস থেকে মামলাটা এমনি হয়তো সরিয়ে দেওয়া হলো, বিষয়টা সেটা নয়, তার অনেকগুলো কারণ রয়েছে। নাম্বার 1 কারণ যেটা সেটা হচ্ছে মান্তা সাহেবের তিনি সিঙ্গেল বেঞ্চে গ্রুপ 2 ম্যাটার সামলেছেন, তার একাধিক জাজমেন্ট রয়েছে যেটা কিনা এখনও পর্যন্ত ডিভিশনে 32,000 মামলা পেন্ডিং থাকে, সেই মামলাগুলো শোনা হয়নি, অর্থাৎ যেগুলো অ্যাপিল আকারে হয়তো ডিভিশনে আসতো। তো সেক্ষেত্রে মান্তা সাহেব নিজেরই অর্ডার, সিঙ্গেল বেঞ্চে যিনি নিজে যে অর্ডার দিয়েছে সেটাই তিনি আবার শুনবেন, সেক্ষেত্রে সেই মামলাটা তাহলে কেমন দাঁড়াচ্ছে। তো এই জায়গা থেকে যেহেতু সিঙ্গেলে প্রচুর মামলাটা অনেকটা সময় তিনি অতিবাহিত করেছেন সিঙ্গেল বেঞ্চে, যেখানে গ্রুপ 2 ম্যাটার শুনানি তিনি করেছেন, তিনি একাধিক অর্ডার লিখেছেন, তো সেটাই যখন আবার তার কাছে আসবে তিনি তো তার জাজমেন্টটাকে অল্টার করতে পারবেন বা তার উপর তিনি শুনানি কী করে করবেন। তো সেই জায়গা থেকে মান্তা সাহেবের এজলাসটা পরিবর্তন ঘটানো হলো, এটা একটা বড় মেজর ইস্যু। আর তাছাড়া সেকেন্ড যেটা কারণ সেটা হচ্ছে এই ডিটারমিনেশন অনেকগুলো, মানে এই মান্তা সাহেবের ঘরে গ্রুপ 5 গ্রুপ 8 একাধিক মামলাগুলো ছিল, তো সেখানে তারও প্রেশার রয়েছে, তো এই মামলা তার বেঞ্চে যায়নি, এই কারণটাই মোটামুটি খবর পাচ্ছে, এই কারণের জন্য ডিটারমিনেশন চেঞ্জ করা হচ্ছে, গ্রুপ 2 ম্যাটার এখান থেকে সরানো হচ্ছে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র বা এই জাতীয় কিছু নেই, এটা নর্মাল প্রধান বিচারপতির মনে হচ্ছে তিনি তার ক্ষমতা বলে এই রোস্টার পরিবর্তন করেছেন। এবার আসি যে বিষয়টা নিয়ে, যে এপ্রিল মাসে এবং সেটা 4 দিনই কেন আমরা বলে দিচ্ছি যে 4 দিনে নিষ্পত্তি হতে পারে, কারণ এই যে সোমেন সেনের ডিভিশন বেঞ্চ, এটা এর আগেও ছিল ডিভিশন বেঞ্চ, জাস্টিস সোমেন সেনের ডিভিশন বেঞ্চে এবং জাস্টিস উদয় কুমার স্যারের বেঞ্চে এই মামলা যখন শুনানির জন্য যায়, এটা জানুয়ারি মাসের ঘটনা আপনাদের বলছি, 2024 সাল সম্ভবত হবে। তো সেক্ষেত্রে তিনি পরিষ্কার উল্লেখ করে দিয়েছিলেন যে বাই কনসেন্ট দ্য পার্টিস, তো সবার একটা সহমতের ভিত্তিতে দ্য অ্যাপিলস শ্যাল বি হার্ড অন 5th, 7th, 8th এবং 12ই ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 4টে নির্দিষ্ট দিন তিনি ঠিক করেছিলেন এই 32,000 সমস্ত মামলা তিনি শুনবেন 4 দিনে, অর্থাৎ তিনি তার জায়গাটা হয়তো বা অবস্থান পাল্টালে হয়তো 5 দিন বা 6 দিন হয়তো করতে পারেন, ফিক্স করে দেবেন, সেই দিনই কিন্তু এই মামলার শুনানি নিষ্পত্তি হয়ে যাবে, যেহেতু তিনি অলরেডি এর আগে সমস্ত পার্টিকে তিনি নোটস অফ আর্গুমেন্ট জমা দিতে বলেছেন। তো তার বেঞ্চে কিন্তু একাধিক বিষয় গোছানো রয়েছে, এর পরবর্তী বেঞ্চে তপব্রত স্যারের বেঞ্চে বা সেক্ষেত্রে জাস্টিস হরিশ টান্ডন স্যারের বেঞ্চে বা পরবর্তী মান্তা স্যারের বেঞ্চে আর কোনো শুনানি বা অর্ডার আসেনি, জাস্টিস সোমেন সেনের বেঞ্চেই কিন্তু যা লাস্ট তিনি সাজিয়ে গুছিয়ে মামলাটাকে নেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন, তারপরেই সেই বিতর্কটা দানা বাঁধে এবং তারপরে তার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নেওয়া হয়। তো সেখানে যদি ফিরে যায়, মানে যেটা ফিরে গেছে, তো সেখানে তার অলরেডি সাজানো আছে, তো মামলাটার খুব আর দীর্ঘায়িত হবে না, এই বেঞ্চেই কিন্তু এপ্রিল মাসে শুনানি সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে 4 থেকে 5 দিনে এই মামলা নিষ্পত্তি ঘটে যাবে। এবার এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আসবো যে জাজমেন্টটা কোন দিকে যেতে পারে, দেখুন আমাদের এন্টার আমরা যা বলি মোটামুটি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে সেটা মিলে যায়। তো জাজমেন্টটা যেটা, এটা আপনাদের যে বুঝতে হবে যে গোটা বিষয়টায় কি হতে পারে, তার একাধিক আসপেক্ট রয়েছে, আপনাদের একটু ছোট ছোট করে বোঝাই। যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রার্থী যারা এই মামলায় জুড়েছেন তাদের কতটা আশাটা বাড়লো, তার কারণ হচ্ছে এই বেঞ্চে কিন্তু কোথাও না কোথাও গিয়ে 32 এন্টায়ার প্যানেল একদম বাতিল, এই যাবতীয় বিষয় হওয়ার সম্ভাবনা নিতান্তই কম। তাহলে কি হতে পারে যে এত অ্যালিগেশন, এই সমস্ত বেনিয়ম দুর্নীতি যা যা আছে, আর তার আগে আপনাদের দেখিয়ে দিই, দেখুন 47টা মামলা চাকরিচ্যুত 32,000 তরফ থেকে ম্যাট অ্যাপ্লিকেশন করা হয়েছে, ম্যানভাস অ্যাপ্লিকেশন টেন্ডারে, তারা 47টা এবং মূল মামলা তো 873 ম্যাট আপনারা জানেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এখানে গেছে, তার পাশাপাশি প্রায় 47টা মামলা এখানে রয়েছে। তার পাশাপাশি যোগ্য বঞ্চিত তারাও পিছিয়ে নেই, তারাও এই মামলায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই তারা ফাইট দিচ্ছে, ইভেন আজকেও 2টো ক্যান অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে, ক্যান 34 এবং ক্যান 35, এবং টোটালি 35টা ক্যান হয়ে গেল দেখতে গেলে। তো এই সমস্ত পিটিশনাররা নিশ্চয়ই কোনো একটা আশা এখানে গেছেন এবং সম্প্রতি দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের একাধিক অর্ডার যদিও আগে থেকে ছিল, যেখানে গিয়ে এইরকম প্যানেলে খয়রাতি দুর্নীতি বা অনিয়ম বিনিয়ম যখন আছে তখন
আমাদের হাইকোর্টে কিন্তু অর্ডার রয়েছে, জাস্টিস মান্তা সাহেবের অর্ডার রয়েছে, যেখানে 2009-এর ক্ষেত্রে আমরা দেখেছি যে সার্টেন একটা কাট অফ ডেট বেঁধে দিয়ে দুর্নীতিকে হাত দিল না, প্যানেলে বেনিয়মে হাত দিল না। তো সেই জায়গা থেকে শুধুমাত্র মামলাকারীদের কিন্তু একটা চাকরির রাস্তা প্রশস্ত করতে পারে। আর আমরা শুরুতেই বললাম যে এখানে এন্টায়ার প্যানেল বাতিল, এই জাতীয় জিনিসটা হওয়ার আশা কম। তাহলে কি হতে পারে, সেক্ষেত্রে যোগ্য বঞ্চিতদের প্যানেলে হাত না দিয়ে হয়তোবা 2009-এর মতন এই রাস্তায় খুলতে চলেছে, যেখানে যোগ্য বঞ্চিত যারা আছেন সার্টেন কাট অফ ডেট বেঁধে দিয়ে একটা সেটেলমেন্ট যদি এখানে করে দেওয়া যায় ডিভিশন বেঞ্চে, তাহলে হয়তো যারা ইন সার্ভিস তাদেরও ক্ষতি হলো না, এবং সেক্ষেত্রে যোগ্য বঞ্চিত যারা আছেন, যারা দীর্ঘদিন একটা আশা নিয়ে বসে আছেন যে এখান থেকে কিছু একটা হলেও হতে পারে, তারা কিন্তু ইরেগুলারিটিগুলোকে হাত না দিয়ে হয়তো তাদেরও একটা অ্যাকোমোডেশনের জায়গা এই বেঞ্চে কিন্তু একটা সেটেলমেন্টের জায়গা হতে পারে, একটা কনসার্ন অর্ডার আসলেও আসতে পারে। আমরা বলছি না যে আসবেই, তবে যেহেতু হাইকোর্টের সম্প্রতি সময় একাধিক জাজমেন্ট রয়েছে, তো সেগুলো দেখতে গেলে কোনো না কোনো রাস্তা এখান থেকে কিন্তু বেরোবে। তার কারণ স্যাটিসফাইড না হোক ওই যে অর্ডারটা যেটা জাস্টিস গাঙ্গুলি দিয়ে গেছেন 12 মে, সেই অর্ডারটা এন্টায়ার স্যাটিসফাইড করা অসম্ভব ব্যাপার প্রায়। তার কারণ মামলাকারীদের মামলার পরে ব্রেকআপ তালিকা বেরিয়েছে, সেখানে একাধিক ইরেগুলারিটি রয়েছে। 10 পে একজন চাকরি করছে, 20 পে প্যানেলে বাইরে থেকে গেছে, হাজার রকম ইরেগুলারিটি সেখানে রয়েছে। তো সেই জায়গা থেকে এন্টার টোটাল কারাপশন, টোটাল দুর্নীতি, টোটাল বেনিয়মগুলোকে একেবারে শূন্যে উড়িয়ে দেওয়া যাবে না, সেগুলোর পার্সপেক্টিভ রয়েছে, এবং তার এগেনস্টে একটা সেটেলমেন্ট বা একটা কনসার্ন অর্ডার কিন্তু এক্ষেত্রে আসতে পারে, যার জন্য প্রায় 35টা ক্যান অ্যাপ্লিকেশন করে পিটিশনার কিন্তু যুক্ত হচ্ছে এই মামলায়। এবং এখানে মামলা চলাকালীন দেখবেন সম্ভবত 8টা কি 7টা মতন ক্যান কিন্তু অলরেডি অ্যাডমিশন তারা পেয়ে গেছে, বাকি ক্যানগুলো পেন্ডিং অবস্থা আছে, ভালো করে খেয়াল করে দেখবেন। তো সেগুলো কিন্তু অ্যাডমিশনারি হবে, এবং সেক্ষেত্রে যতগুলো ক্যান অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে, মূল মামলায় রেসপন্ডেন্টরা যে বেনিফিট পাবে তারাও কিন্তু সেম বেনিফিটই পাবেন এক্ষেত্রে। তো একটা রাস্তা কিন্তু এখান থেকে যোগ্য বঞ্চিতদের খুলে যেতে পারে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে সুপ্রিম কোর্টে তারপরে হয়তো যাওয়ার আর প্রয়োজনই পড়বে না যদি এখানে এরকম ধরনের সেটেলমেন্ট হয়ে যায়। তো এবার আসি আরেকটা বিষয় নিয়ে, এই 32,000 সেটেলমেন্ট হয়ে যাওয়ার পর, এই মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর 2150টা সিট সুরক্ষিত কেন, তার একটা যুক্তি আপনাদের দেব। আপনারা প্রত্যেকে জানেন যে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে কিন্তু এখন গ্রুপ 2 ম্যাটারগুলো গেছে, সিঙ্গেল বেঞ্চের কথা বলছি, কিন্তু সেগুলো 2023-এর পর থেকে এখন পর্যন্ত যে মামলাগুলো হবে সেগুলোর হিয়ারিং। বাট একটা মামলা এমনও আছে, বা একাধিক মামলা এমনও আছে, তার নিয়ে পারবিন সহ একাধিক মামলা, যেটা কিন্তু 2022 সালে দায়ের করা হচ্ছিল। যেমন একটা মামলার কেস নাম্বার বলছি WPA 23,798/2022, 5% অ্যাডিশনাল প্যানেলের মামলা 42,949। সেই মামলাটা কিন্তু শুনবেন রায় চট্টোপাধ্যায় ম্যাডাম কিন্তু এই মামলাটা শুনবেন। কেন? কারণ তার ডিটারমিনেশনে গেছে 2022 সাল, মানে 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত যত মামলা হচ্ছে প্রাথমিকের, তার ডিটারমিনেশন কিন্তু জাস্টিস রায় ম্যাডাম পেয়েছেন। তো এই বেঞ্চে কিন্তু এই ধরনের মামলাগুলো হবে, এবং সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, সেখানে একাধিক ITI সহ একাধিক বিষয় সাবমিট করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ, এস্টাবাসু কোম্পানি, CBI একাধিক রিপোর্ট দিয়েছে, এবং তার থেকে পরিষ্কার হয়ে গেছে যে 5% অ্যাডিশনাল তারা প্রস্তুত করেনি, রুলস ব্রেক করেছে। তো সেক্ষেত্রে 2150টা সিট এখানে কিন্তু সুরক্ষিত হবে যদি এই 32 মামলায় হটেভার রায় পজিটিভ আসুক নেগেটিভ আসুক, এই মানে ডিভিশন বেঞ্চে এই মামলা মিটে যাওয়ার পরেই কিন্তু 2150টা সিট কিন্তু সুরক্ষিত থাকবে। তার কারণ এখানে পিটিশনের ভিত্তিক হবে কি ইঞ্জিনিয়ার হবে সেটা পরের ব্যাপার, যেহেতু তারপরে দুটো রিক্রুটমেন্ট হয়ে গেছে, তো পিটিশনের ভিত্তিকে হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা সম্প্রতি দেখেছি 2009 মাঠে পিটিশনের ভিত্তিকে রায় আসছে। তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা 2150টা সিট যারা যোগ্য বঞ্চিত তাদের কিন্তু সুরক্ষিত, যারা এই 5% এই ধরনের মামলা করে রেখেছেন বা পরবর্তী ক্ষেত্রেও বিভিন্নভাবে এর সাথে যুক্ত হচ্ছেন বা হবেন, তো তাদের একটা জায়গা কিন্তু এই পার্সপেক্টিভে হতে পারে। তো এতগুলো জায়গা রয়েছে, তো খারাপ কিছু খবর নয়, খবর ন্যাচুরালি ভালো। একজন বিচারপতি যিনি এর আগে এতগুলো বিষয় শুনেছেন, সেই বিচারপতির কাছে মামলা যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি বা কিছু না হয়, দিনের শেষে যে বঞ্চিতরা যে জন্য মামলাটা অ্যাকচুয়ালি হাইকোর্টে করেছে, যে তাদের একটা দিনের শেষে একটা চাকরি, তো সেই রাস্তায় কিন্তু অনেকটাই প্রশস্ত হলো, অনেকটাই প্রত্যাশা বেড়ে গেল। কারণ ইন সার্ভিসরা তারা তাদের প্যানেলটা টিকিয়ে রাখবে, সেই প্যানেলেই কিন্তু কোথাও গিয়ে যেমন 9-এর ম্যাটারে সেই প্যানেল থেকে গিয়েও অ্যাডিশনালভাবে কিন্তু সেক্ষেত্রে মামলাকারীদের চাকরি দেওয়ার রাস্তা প্রশস্ত হচ্ছে, কনসার্ন অর্ডার এসছে। এক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা আমাদের মতে সেটুকুই মনে হচ্ছে যে এই ধরনের সম্ভাবনা এই ডিভিশন বেঞ্চে কিন্তু আসলেও আসতে পারে, এবং সেক্ষেত্রে যোগ্য বঞ্চিত প্রার্থীদের হয়তো ভাগ্য খুলবে। তো দেখা যায় এই মামলা কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। তবে এপ্রিল মাসটা ভীষণ ক্রুশিয়াল, এই মাসেই কিন্তু এই মামলা মিটতে চলেছে, এবং মিটে গেলে দেন সিঙ্গেল বেঞ্চে একাধিক কাট অফ সংক্রান্ত মামলা হচ্ছে, সেগুলো রাস্তাও খুলবে। যদি এখানে সেটেলমেন্ট হয়ে যায় এবং একটা বার্ডেন চলে আসে, দেন কাট অফ মামলাগুলো সেই কাট অফ ডেট থেকে কিন্তু ধরা হবে, এটা আপনাদের বুঝতে হবে। নতুন করে সেক্ষেত্রে হয়তো কিছু অ্যালাউ নাও হতে পারে। তো যারা জুড়ে থাকছেন তাদের অবভিয়াসলি একটা পজিটিভ জায়গা আছে। এখন দেখাক এই মামলা কোন দিকে গড়ায়, সেদিকে আমাদের নজর থাকবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন
এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সরকার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লড়তে থাকুন। ধন্যবাদ।